করোনা যখন আমাদেরকে দারুণভাবে পর্যদস্ত করে দিল, তখন আমরা জানি যে অধিকাংশ মানুষ আর্থিকভাবে খুব খারাপ অবস্থায় পতিত হয়েছিলেন। যে মানুষ 30 বছর একটানা চাকরি করেছেন, তিনি 3 মাস চলতে পারছিলেন না। তার কারণটা হচ্ছে আমরা মনে করি সবসময় আমাদের ইনকামের ফ্লো চলতে থাকবে, এবং সেজন্য আমরা ইমার্জেন্সি ফান্ড গঠন করি না। আমরা মনে করি কি কাজে লাগবে, আমার আয় তো আছেই। কিন্তু দেখেন, করোনা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে শুধু আয় থাকলে হবে না, আপনার সঞ্চয়ও থাকতে হবে, আপনার বিনিয়োগ থাকতে হবে, এবং আপনার ইমার্জেন্সি ফান্ড থাকতে হবে। যে টাকাটা আপনি আপনার বিপদে কাজে লাগাবেন এবং অন্যান্য বিপদ থেকে আপনার নিজেকে মুক্ত রাখবেন। ঠিক করোনার মতো অতটা লম্বা সময় আমাদের সমস্যা না হলেও জুলাই বিপ্লব, যেটা 2024 সালের, যার ক্ষত এখন আমরা বয়ে বেড়াচ্ছি এবং আজীবন হয়তো বয়ে বেড়াবো, এটাও কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে ভেঙে দিল। অনেক দিন আর্থিক কর্মকাণ্ড বন্ধ ছিল। যারা দিন আনে দিন খায় অবস্থা, তাদের খুব কষ্ট হয়েছে। কারফিউ ছিল লম্বা সময় ধরে, অনেক মানুষের প্রাণহানি হয়েছে। ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল না বললেই চলে। এই সময় আপনার কি অবস্থা? আপনি কি সঞ্চয় ভেঙে খাওয়া শুরু করেছেন? যারা চাকরি করেন তাদের হয়তো অতটা সমস্যা হয় নাই, কিন্তু যারা চাকরি করেন না, ছোট ছোট ব্যবসা করছেন বা কনসাল্টিং বিজনেস করছেন, তাদের জন্য একটু সমস্যা হয়েছে। যে সমস্যায় আপনার হোক, আপনি নিজের আর্থিক অবস্থাটা একটু পরীক্ষা করে দেখেন। আপনি আসলে কিভাবে চলছেন, সামনের মাসে কিভাবে চলবেন। আপনি যদি আপনার সঞ্চয় ভেঙে খাওয়া শুরু করেন, তাহলে কিন্তু আপনার জন্য বিপদ। যাদের এই অবস্থা, তাদের খুব কেয়ারফুলি সামনে যেতে হবে, এবং আর্থিক অবস্থা একটু ভালো হলেই মিনিমাম 6 মাসের একটা ইমার্জেন্সি ফান্ড আপনাকে গঠন করতে হবে। ইমার্জেন্সি ফান্ড যাদের ছিল, তাদের কিন্তু এই সংকট গায়ে লাগে নেই। 6 মাসের যদি ইমার্জেন্সি ফান্ড থেকে থাকে, 1 মাসের টাকা সেখান থেকে ভাঙতে হবে, আস্তে আস্তে আবার সেটা পূরণ করে ফেলবে। কিন্তু যাদের ইমার্জেন্সি ফান্ড নাই, তাদের 1 মাসের টাকা যদি অন্য কোথাও থেকে এনে খরচ করতে হয় অথবা সঞ্চয় থেকে ভাঙতে হয়, এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি। যেমন ধরেন, আপনার বেতন হচ্ছে 1 লাখ টাকা, আপনি মাসে 10,000 টাকা করে সেভ করেন। তো ধরেন 10 মাস আপনি সেভ করলেন, কত সেভ হলো? 10 মাসে সেভ হলো 10 × 10 1 লাখ টাকা। কিন্তু 11তম মাসে যে আপনি 1 টাকা আয় করেননি, কিন্তু ওই মাসেও তো আপনার 1 লাখ টাকা খরচ। তার মানে 90,000 টাকা পোড়া খরচ, আর 10,000 টাকা সেভ করবেন। তাহলে দেখেন, 10 মাসের আর্নিং, কিন্তু 11তম মাসে যখন আপনার কাজ থাকছে না, সেখানে পোড়াটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য প্রতি মাসে আপনার ইনকাম দরকার। 1 মাস গ্যাপ গেলে খুব বিপদ। যারা ছোট ব্যবসা করে তাদের জন্য একই কথা প্রযোজ্য, যে 10 মাস আপনি খুব ব্যবসা করলেন, কিন্তু 1 মাস আপনার ব্যবসা প্রতিষ্ঠান পুরো বন্ধ। তার মানে 10 মাসে যে সঞ্চয়টুকু আপনি করেছিলেন, একটু এক্সট্রা টাকা নিজের জন্য রেখেছিলেন, 11তম মাসে যে সেটা পুরোটা শেষ হয়ে গেল। 12তম মাস থেকে আবার নতুন করে শুরু করতে হয়। সুতরাং এই ভিডিওতে আমি ছোট্ট করে যেটা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আপনি ইমার্জেন্সি ফান্ডের দিকে খুব মনোযোগী হবেন, এবং ইমার্জেন্সি ফান্ডের পরিমাণ যখন হিসাব করবেন পার মান্থ, তখন তার মধ্যে খরচের সাথে সাথে আপনার যে ডিপোজিট স্কিমগুলো আছে, সেই স্কিমগুলোতে কত কত টাকা যায় তারও একটা হিসাব করবেন। বাবা মাকে কত টাকা দেন, সেটার একটা হিসাব করবেন। মেডিকেল পারপাস কত খরচ হয়, সেটা একটা হিসাব করবেন। শুধু খরচ নয়, যেটা আউটফ্লো হয়, এই সব একসাথে করে যে অ্যামাউন্টটা দাঁড়ায়, সেই অ্যামাউন্ট ইন্টু 6, তাহলে 6 মাসের একটা অ্যামাউন্ট হবে। এই অ্যামাউন্টটা আপনি একপাশে রাখবেন, এমন ভাবে একপাশে রাখবেন যেন ইজিলি আপনি সেটা উঠাতে পারেন। সঞ্চয়পত্র কিনবেন না, স্টক মার্কেটে ইনভেস্ট করবেন না। এই টাকাটা মূলত ব্যাংকে রাখা ভালো। ব্যাংকে এফডিআর করে রাখতে পারেন, কারণ এফডিআর করে রাখলে আপনার মূল থেকে যাবে না। আপনি ইন্টারেস্ট হয়তো একটু কম পাবেন হঠাৎ করে, কিন্তু মূল থেকে যাবে না। তারপরে এমনও করতে পারেন যে 6 মাসের ইমার্জেন্সি ফান্ড আপনি 6টা ছোট ছোট এফডিআর করতে পারেন। একটা ভাঙলেন, তারপরে একটা ভাঙলেন, এবং এর মধ্যে আপনার নিজের আরেকটা আর্নিং সোর্সের ব্যবস্থা হয়ে যাবে, অথবা কাজ যদি বন্ধ থাকে আবার নতুন করে কাজ শুরু হবে। তাই যারা সঞ্চয় ভেঙে খাচ্ছেন, তারা খুব কেয়ারফুল। সঞ্চয় ভেঙে খাওয়া মানে আরো অনেকগুলো প্রসেসের মধ্যে আর্থিক ক্ষতি করা। আপনার সেভিংস স্কিমগুলা বন্ধ হয়ে যাওয়া, বিনিয়োগ থেকে টাকা উঠিয়ে খরচ করা, অথবা ব্যাংক থেকে টাকা উঠিয়ে খরচ করা, কোনো এফডিআর ভাঙিয়ে খরচ করা, এগুলো আপনার সার্বিকভাবে আর্থিক বেশ কিছুটা ক্ষতি করে। যদি এটা বুঝতে চান, তাহলে খাতা কলম নিয়ে বসুন, একটু চিন্তা করুন, দেখবেন খুঁজে পাবেন। তাই সঞ্চয় যেন ভেঙে খেতে না হয়, সেজন্য আপনার ইমার্জেন্সি ফান্ড গঠনের উপরে গুরুত্ব দিতে হবে। যদি আগে থেকে এই ধারণাটা না থাকে, এখন থেকে শুরু করুন। আগে ইমার্জেন্সি ফান্ড গঠন, তারপরে অন্য পার্সেস, অন্য সবকিছু। আর একটা কথা, যারা আপনারা এখনো সঞ্চয় শুরু করেন নাই, বিনিয়োগ শুরু করেন নাই, আজ করবেন কাল করবেন বলে ভাবছেন, তাদেরকেও বলি, শুরু করার সময় কিন্তু এখন। এটা কালকে নয়, পরশু নয়, জাস্ট স্টার্ট ইট নাও। যদি আজকে সন্ধ্যায় সঞ্চয় করতে না পারেন, মনটাকে সঞ্চয় করে তুলুন, কাল সকাল থেকে সঞ্চয় শুরু করুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।